আমরা যখন হন্যে হয়ে প্রতিটি অলিতে গলিতে খুঁজছি ফয়সাল করিম মাসুদ নামের সেই কুখ্যাত অপরাধীকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং বিপ্লবী ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে পালিয়ে গেছে, ঠিক তখন আজ সকালে আমাদের হাতে এমন এক পিলে চমকানো তথ্য এসে পৌঁছেছে যা দেখা বা শোনার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। শরীরের রক্ত মাথায় উঠে যাওয়ার মতো এই চাঞ্চল্যকর তথ্যটি প্রমাণ করে দেয় যে আমরা আসলে কতটা অরক্ষিত ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কতটা পচন ধরেছে। আজ 10ই জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে যে ভয়াবহ তথ্যটি সামনে এসেছে তা সাধারণ কোনো খবর নয়। এটি রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতা এবং অপরাধী তোষণের এক নগ্ন দলিল। সাধারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন, এই ঘাতক কি সত্যিই দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের নাকের ডগাতেই কোথাও বহাল তবিয়তে বসে আছে? এমনকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে হয়তো আমাদের অসহায়ত্ব দেখে হাসছে। শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে আজ যে তথ্য ফাঁস হয়েছে তা বিশ্লেষণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন প্রশাসন আসলে এই হত্যাকাণ্ডের সাথে বা এই খুনির সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ফয়সালকে নিয়ে এতদিন ধরে প্রশাসন কী ধরনের নাটক সাজিয়েছিল এবং এর সাথে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে। এই বিষয়গুলো জানলে আপনার টনক নড়তে বাধ্য। তাই অনুরোধ রইল, এই গভীর ষড়যন্ত্রের আদ্যোপান্ত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য খবরটি হলো, শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে দপ্তর বা সংস্থার কাজ হলো দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা, তাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিজ্ঞাপনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে এমন একজন ব্যক্তি যে বাস্তবে একজন পেশাদার খুনি বা প্রফেশনাল কিলার এবং যার সাথে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিবিড় সম্পর্ক রয়েছে। আরও অবাক করা এবং উদ্বেগের বিষয় হলো, এই বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছে এই ইউনূস সরকারের শাসনামলেই। ঘটনার ভয়াবহতা কি আপনারা অনুধাবন করতে পারছেন? রাষ্ট্রযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থা কিভাবে একজন দাগী আসামিকে দিয়ে তাদের প্রচারণার কাজ করায়। ফয়সালের এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনরা তাকে শনাক্ত করতে শুরু করেন, ঠিক তার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তড়িঘড়ি করে তাদের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য মাধ্যম থেকে ভিডিওটি ডিলিট বা মুছে ফেলে। প্রশ্ন হলো কেন? তাদের মনে যদি কোনো ভয় বা অপরাধবোধ না থাকতো, তবে কেন এত তাড়াহুড়া করে প্রমাণ লোপাট করতে হলো? প্রশাসনের অন্দরমহলে ঘাপটি মেরে থাকা কোনো জঘন্য পশুদের স্বার্থ রক্ষা করতে এই প্রমাণ গায়েব করা হলো? এই ঘটনাটা কি স্পষ্টভাবে প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সরাসরি সংযোগ বা কানেকশন রয়েছে? নিজেদের আমলনামা ঢাকতেই কি এই ভিডিওটি মুছে ফেলা হলো? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিভিসি ফর ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের 23শে জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই একই ভিডিও আবারও আপলোড করা হয় 4ই নভেম্বর এবং 25শে নভেম্বর তারিখে। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একটি সরকারি বিজ্ঞাপন বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়, স্ক্রিপ্ট তৈরি করতে হয় এবং সবচেয়ে বড় কথা, কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে জনসচেতনতা তৈরি হবে সেটা ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সালের নামেই এই অমানুষকে, এই সন্ত্রাসীকে কীভাবে নির্বাচন করা হলো, সরকার পক্ষের গোয়েন্দা সংস্থা বা লক্ষ্মী কর্মকর্তারা কি এর কিছুই জানতেন না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি অত্যন্ত মারাত্মক ও গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন ডিএনসির এই সচেতনতামূলক বিজ্ঞাপন বা টিভিসি তৈরির টেন্ডার নাকি খোদ ফয়সাল নিজেই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল করিম মাসুদ শুধু একজন অভিনেতাই নন, সে একজন সরকারি ঠিকাদারও বটে। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এই ভিডিওটি তৈরি করেছে এবং অভিনয় করেছে।
ভাবার বিষয় হলো, জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে গেছে এক খুনির পকেটে, আর সেই খুনি জনগণের টাকায় কেনা বুলেট দিয়েই হত্যা করেছে দেশের এক সম্ভাবনাময় তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে। আব্দুল্লাল জাবের আরও একটি প্রশ্ন তুলেছেন, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল আলোচনায়। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাস এবং মাদকের সাথে জড়িত এই দাগী অপরাধী কিভাবে আদালত থেকে জামিন পেল? আজও সেই প্রশ্নের কোনো সমুদোত্তর মেলেনি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছিল। কিন্তু পরবর্তীতে অত্যন্ত বিতর্কিত এক জামিন প্রক্রিয়ায় ছাড়া পায় এই খুনি। কোনো জজ তাকে এই জামিন দিল। এই জামিনের সুপারিশ করতে কারা পেছন থেকে কলকাঠি নেড়েছে বা গেম খেলছে, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিহা তাসনিম জমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে প্রশ্ন তুলেছেন, এই খুনের জন্যই কি ফয়সালকে জামিনে বের করা হয়েছিল? সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? কে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? তিনি আরও লিখেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট বা হামলার চেষ্টা হয় সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও অস্ত্র থাকার হাই চান্স আছে। তবু কেন মামলার অগ্রগতি নেই? কেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে অনেক জট খুলে দিয়েছেন। দি ডিসেন্ট নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক অনুসন্ধানী পোস্টে দাবি করেছে, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশনে যুক্ত 2 জন আইনজীবী বিএনপিপন্থী রাজনীতির সাথে জড়িত। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট দাবি করেছে, তারা আদালতে থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্টের বা বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজুর রহমানের মোবাইল নাম্বার ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে এফিডেভিট যুক্ত আইনজীবীর ছবির সঙ্গে মাহফুজুর রহমান নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির হুবহু মিল পাওয়া গেছে। উক্ত ফেসবুক আইডিতে মাহফুজুর রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি 2024 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজুর রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হয়েছেন। এই তথ্যগুলো যদি সত্য হয় তবে এটি স্পষ্ট যে রাজনীতির আড়ালে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার এক ঘৃণ্য সংস্কৃতি এখনও বিদ্যমান। গত 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার চরম অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। ফয়সাল করিম মাসুদকে কেন্দ্র করে যে নাটকীয়তা, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তা দেশের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার প্রতি মানুষের বিশ্বাসে ফাটল ধরিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বসে একজন খুনি সরকারি বিজ্ঞাপনে অভিনয় করে, টেন্ডার পায় এবং অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পরেও জামিনে বেরিয়ে এসে মানুষ খুন করে। এর দায় কার? প্রশাসন কি এর দায় এড়াতে পারবে? অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এমন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না।